সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে কতটুকু? প্রধানমন্ত্রী চাইলেই কি যা খুশি তাই করতে পারবে? অন্যান্য কোনো মন্ত্রীর কি ভেটো দেওয়ার আসলেই কোনো ক্ষমতা আছে? আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বন্টন যদি করা হয়, সেক্ষেত্রে সম্ভাবনা কি আর চ্যালেঞ্জ কি? অধ্যাদেশ প্রণয়নের সময় বা জরুরি অবস্থার সময় কি রাষ্ট্রপতি অসীম ক্ষমতার অধিকারী হয়ে যায়? সেক্ষেত্রে কি কোনো জটিলতা সৃষ্টির সম্ভাবনা আছে? সবকিছু আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমত, বাংলাদেশ সংবিধানের ৫৫ অনুচ্ছেদের ২ দফাতে বলা হয়েছে যে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে প্রযুক্ত হবে। কর্তৃক মানে হলো প্রধানমন্ত্রী নিজেই প্রয়োগ করবে, অথবা কর্তৃত্বে মানে তার নির্দেশ অনুযায়ী অন্য কেউ প্রয়োগ করবে। এর মানে হলো প্রত্যেকটা নির্বাহী কাজ হওয়ার সময় সেখানে হয় প্রধানমন্ত্রী নিজে সাইন করবে, অথবা অন্য মিনিস্ট্রির কাজ হলেও ওই মন্ত্রীর সাইনের পরে ফাইলটা কিন্তু পুনরায় প্রধানমন্ত্রীর অফিসে যাবে। এরপরে প্রধানমন্ত্রীর সাইনের পরে সেটা বাস্তবায়ন হবে। তাহলে এখানে টোটালি নির্বাহী ক্ষমতা একজন ব্যক্তির উপরে অর্পিত হয়। সেইখান থেকে আমাদের প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রী কি চাইলেই সবকিছু করতে পারবে কিনা। তাহলে আমরা প্রথমে চিন্তা করার চেষ্টা করব প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য যে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী তাদের ক্ষমতাটা কি। ৫৫ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলেই যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে নিয়োগ দিতে পারে। মন্ত্রিসভার সংখ্যা যে সদস্য আছে তাদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে। ধরুন আজকে ২ জন সদস্য নিয়ে মন্ত্রিসভা গঠিত হলো, পরদিন সেটা ১৯, ১৮, ১২ যে কোনো খুশি এটা করা যেতে পারে। তিনি যে কোনো সংখ্যক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ দিতে পারেন। যে কাউকে চাইলেই বিভাগ, মন্ত্রণালয় চেঞ্জ করতে পারে। এমনকি প্রধানমন্ত্রী চাইলেই যে কোনো সময়ে যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। এরপরে যদি সেই মন্ত্রী পদত্যাগ না করে, তাহলে প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতিকে বলেন যে সেই মন্ত্রীর যে মন্ত্রিত্ব পদ অবসান ঘটানোর জন্য, এবং রাষ্ট্রপতি তাকে মন্ত্রী থেকে অপসারণ করেন। তাহলে এই যে মন্ত্রিসভার মধ্যে প্রধানমন্ত্রী প্রথম এবং প্রধান, মন্ত্রিসভায় তাকে ভেটো দেওয়ার ক্ষমতা কিন্তু অন্য কোনো মন্ত্রী নাই। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে বাংলাদেশের সাথে আমরা যদি অন্য কিছু তুলনা করি বা অন্য দেশের তুলনা করি তাহলে কেমন হবে। যেমন ইন্ডিয়ার সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি যেহেতু নিয়মতান্ত্রিক প্রধান, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তার সমস্ত কাজ মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী করবে, অর্থাৎ মন্ত্রিসভা যেভাবে বলবে সেভাবে করবে। কিন্তু বাংলাদেশের সংবিধানে ৪৮ নাম্বার অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রপতি প্রত্যেকটা কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করবে, এক্সেপ্ট ২টা কাজ। তাহলে ২টা কাজ বাদে সমস্ত কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মানে প্রধানমন্ত্রী যা বলবে তাই করতে বাধ্য থাকবে। তাহলে আমরা এখন প্রথমে চলে আসি এই ২টা কাজ রাষ্ট্রপতি কি কি যেটা একাই করতে পারে। এর মধ্যে একটা কাজ হলো ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ। তাহলে প্রধানমন্ত্রী নিয়োগের কাজটা রাষ্ট্রপতি একাই করতে পারে। এখন প্রশ্ন হলো প্রধানমন্ত্রী নিয়োগ কে হবে, সেটা কিন্তু রাষ্ট্রপতি সেই অনুযায়ী ডিসাইড করবে যে সংসদে আমাদের যে ৩০০ জন এমপি আছেন এর মধ্যে ১৫১ জন এমপি যে ব্যক্তির ওপরে বা যে এমপির ওপরে আস্থা প্রদান করবে, ১৫১ জনের উপরে যিনি আস্থা প্রদান করবে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার মানে কার্যত এখানে তার ডিসিশন মেকিং এর কোনো সুযোগ নেই। ১৫১ জন যার প্রতি আস্থা দিবে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তাহলে এবার আমরা দ্বিতীয় কাজে চলে আসি। দ্বিতীয় কাজটা হলো ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসকে, বাংলাদেশের প্রধান বিচারপতিকে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই নিয়োগ করতে পারবেন। তাহলে এই জায়গাটা তার একটা কাজ আছে। এখন আমরা যদি আরেকটু ক্রিটিক্যালি চিন্তা করি যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিবে, এখন রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর পছন্দের বাইরে নিয়োগ দিতে পারবে কিনা। কারণটা হলো বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এমপিদের ভোটে। তাহলে এমপিরা মিলে যাকে ভোট দিবে সেই রাষ্ট্রপতি হবে।
আবার বাংলাদেশের সংবিধানে ৭০ অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে বলা আছে যে এমপিরা কখনো দলের প্রধান যিনি আছেন বা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না। তার মানে কার্যত এই এমপিরা কখনোই পিএম এর সিদ্ধান্ত বা প্রাইম মিনিস্টারের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না। তার মানে প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টার যাকে প্রেসিডেন্ট হিসেবে চাইবেন সমস্ত এমপিরা বা তার দলের এমপিরা যার সংখ্যাগরিষ্ঠতা আছে তারা ওই প্রেসিডেন্টকেই নির্বাচনের জন্য ভোট দিবেন। তাহলে প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবে। বাংলাদেশের ইতিহাসে সবসময় যতদিন সংসদীয় সরকার ছিল সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর পছন্দের প্রেসিডেন্টই নির্বাচিত হবে। তাহলে যেখানে প্রেসিডেন্ট নিজেই প্রধানমন্ত্রীর পছন্দের, সেক্ষেত্রে প্রেসিডেন্ট যাকে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিবে সেই জায়গাটাতেও থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি প্রধানমন্ত্রী পছন্দের একটা প্রতিফলন ঘটতে পারে। চিফ জাস্টিসের পরে সুপ্রিম কোর্টের অন্য যারা বিচারপতি থাকবেন তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হবে? ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে বাকি বিচারপতিদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু এইখানে আমাদের ৪৮ অনুচ্ছেদ সামনে চলে আসবে। ৪৮ অনুচ্ছেদে বলা আছে ২টা কাজ বাদে বাকি সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। তাহলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে যে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবেন সেই পরামর্শটাও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। তাহলে অন্যান্য যারা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হচ্ছে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। আবার ধরুন সংসদ সচিবালয়ে যারা কর্মচারী নিযুক্ত হবে সেগুলোর ক্ষেত্রে বলা আছে রাষ্ট্রপতি স্পিকারের পরামর্শ অনুযায়ী করবে। কিন্তু ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সেখানেও কিন্তু সেই পরামর্শটাও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে। তার মানে প্র্যাকটিক্যালি দেখা যায় যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রায় সমস্ত বা প্রায় 100% কাজই কিন্তু তার মতো করে করতে পারে। এখন এখানে দুইটা বিষয় চলে আসে যে অধ্যাদেশ প্রণয়নকালে বা জরুরি অবস্থা জারির সময় প্রেসিডেন্টের ক্ষমতাটা কেমন হয়? কারণ এই সময়টাতে কিন্তু প্রেসিডেন্টের বেশ সিগনিফিক্যান্ট একটা ক্ষমতা থাকে সিদ্ধান্ত নেওয়ার। আমরা প্রথমে জরুরি অবস্থার বিষয়টা দেখি। ১৪১-এর ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যদি কখনো যুদ্ধ চলে বা অভ্যন্তরীণ গোলযোগ চলে যেটাতে রাষ্ট্রের জীবন নিরাপত্তা আহ শঙ্কার মধ্যে পড়তে পারে এরকম অবস্থা পেলে রাষ্ট্রপতি সেখানে জরুরি অবস্থা জারি করতে পারে। তবে সেখানে প্রাইম মিনিস্টারের প্রতি স্বাক্ষর বা কাউন্টার সাইন নিতে হয়। তাহলে এখানেও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হচ্ছে। কিন্তু এইখানে একটা বিষয় আছে, যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয় যখন দেশে প্রধানমন্ত্রী নাই তখন কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা মতো জরুরি অবস্থা জারি করতে পারবে এবং এই জরুরি অবস্থা জারির ক্ষেত্রে তখন কিন্তু কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগটা থাকতেছে না। যদিও আমাদের বলা আছে এই যে জরুরি অবস্থা যেটি জারি হলো সেটি সর্বোচ্চ ১২০ দিন বা সংসদ অধিবেশনে উত্থাপিত হলে ৩০ দিন। তাহলে আমরা ধরে নিতে পারি যে সংসদ অধিবেশনে যখন উত্থাপিত হলো সেটা ৩০ দিনের মধ্যে যদি সেটা অনুমোদিত বা অননুমোদিত হওয়া এটা একটা, আর অধ্যাদেশ জারি থেকে ১২০ দিন, তাহলে আমরা সর্বোচ্চ ধরতে পারি ১২০ দিন, তার বেশি কিন্তু এটা জারি করা যাবে না। এই জায়গায় রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে এবং কোন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে প্রাইম মিনিস্টার না থাকলে রাষ্ট্রপতি ইচ্ছা মতো জরুরি অবস্থা জারির একটা সুযোগ আছে যেটা একটা শঙ্কা তৈরি করতে পারে। দ্বিতীয়ত হলো অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা ৯৩ নাম্বার অনুচ্ছেদ। যখন সংসদ থাকে না মানে হয় সংসদ ভেঙে গেছে অথবা সংসদের অধিবেশন নাই, সেই সময় রাষ্ট্রপতি কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে। যদিও ৩টা শর্ত আছে, ওই ৩টা শর্ত মেনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে ওই অধ্যাদেশটা সংসদের অধিবেশনে আসে, অনুমোদন হলে সে অধ্যাদেশটা টিকে থাকে, অনুমোদন না হলে অধ্যাদেশটা বাতিল হয়ে যায়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যদি এরকম হয় যে সংসদ নাই তখন যদি অধ্যাদেশ জারি করে সেটা কিন্তু কোনো টাইম লিমিট থাকতেছে না, তাহলে সেই অধ্যাদেশটা কিন্তু একটা লম্বা সময় থেকে যেতে পারে এবং কি ধরনের অধ্যাদেশ জারি হচ্ছে তার উপর একটা বিষয় নির্ভর করতে পারে।
এবার আমরা চলে আসি, যদি আমরা চিন্তা করি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বন্টন করে দিব, এরকম একটা সিচুয়েশন চিন্তা করুন তো, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনের মধ্যে 50-50 ক্ষমতার বন্টন করা হলো, তাহলে সুবিধা কি হতে পারে, চ্যালেঞ্জ কি হতে পারে? যেমনটা কিন্তু এরকম সেমি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফ্রান্সে আছে, সেমি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফ্রান্সে আছে। আবার ফ্রান্সের অনুকরণে টিউনিশিয়াতে কিন্তু এরকম ধরনের গভর্নমেন্ট ফর্ম করা হয়েছিল আরব বসন্তের পরে, এবং টিউনিশিয়াতে প্রথম 5 বছর কিন্তু খুব সুন্দরভাবে গভর্নমেন্ট চলছিল, এবং সেখানে এরকম বিষয় করা হয়েছে যে অভ্যন্তরীণ সমস্ত বিষয় প্রাইম মিনিস্টার চালাবে, আর পররাষ্ট্রনীতির বিষয়গুলো প্রেসিডেন্ট চালাবে। এবং সেখানে প্রেসিডেন্টকে একটা ইউনিক পাওয়ার দেওয়া হয়েছে যে জনরোষ যদি হয় বা জনগণ যদি প্রধানমন্ত্রীর বাইরে যায়, তাহলে পিএমকে কিন্তু তিনি অপসারণ করতে পারবেন। এবং এই সুযোগটা নিয়ে টিউনিসিয়ার প্রেসিডেন্ট কিন্তু প্রধানমন্ত্রীকে অপসারণ করছেন, এবং তাদের যে গণতন্ত্রের অবস্থা, সেই পথটা কিন্তু অবরুদ্ধ হয়ে যায়। তাহলে এখানেও একটা জটিলতা আছে। ফ্রান্সেও দেখবেন যে ম্যাক্রো কিছুদিন পর পর প্রধানমন্ত্রী নিয়োগ করে, তাকে অপসারণ করে আবার আরেকজনকে নিয়োগ করতে হচ্ছে। তাহলে স্ট্যাবিলিটি নষ্ট হওয়ার বিষয় কিন্তু আছে। তাহলে এই যে ক্ষমতার যে ভারসাম্য বা ক্ষমতা বন্টন, এটা করলে কি চেক অ্যান্ড ব্যালেন্স হবে নাকি স্ট্যাবিলিটি নষ্ট হবে? আবার যদি এরকম হয় যে দেখা যাচ্ছে সমস্ত ক্ষমতা একজনের হাতে, সেটাতে কি চেক অ্যান্ড ব্যালেন্স না থেকে কর্তৃত্ব পরায়ণতার দিকে যাবে নাকি একটা স্ট্যাবিলিটি থাকবে? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা উদ্বেগ করাটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমি কোনো মতামত দিইনি, আমি যা বলেছি সবগুলো রেফারেন্স থেকে বলেছি। এবং শেষ করতেছি হেনরি কিসিঞ্জারের একটা বিখ্যাত উক্তি দিয়ে। তো হেনরি কিসিঞ্জারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে যদি দুইটার মধ্যে একটা বেছে নিতে হয়, যে যেখানে ন্যায়পরায়ণতার সাথে বিশৃঙ্খলা থাকবে আর যেখানে অন্যায়ের সাথে শৃঙ্খলা থাকবে, আপনি কোনটা বেছে নেবেন? হেনরি কিসিঞ্জার তখন জার্মান কবি গ্যাটের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে আমি সেক্ষেত্রে বেছে নিব অন্যায় এবং অন্যায়ের সাথে যদি শৃঙ্খলা থাকে। কারণ তার মতে ছিল যে ন্যায়পরায়ণতার সাথে যে বিশৃঙ্খলা থাকে সেটা বেশি খারাপ। এটা হেনরি কিসিঞ্জারের মতামত, কিন্তু আপনাদের মতামত বা আমার মতামত প্রত্যেকেরই আলাদা আলাদা হতে পারে, সেগুলো নিয়ে চিন্তা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনটা বেশি সুইটেবল হবে সেটা নিয়ে প্রত্যেকের মধ্যে চিন্তা ভাবনাটা ছড়িয়ে দেয়। সবাইকে ধন্যবাদ।